এই পর্বের আলোচনায় তোমাদের সকলকে স্বাগত। এই পর্বে আমরা আলোচনা করব আশিয়া রেজিম অর্থাৎ এনসিয়েন্ট রেজিম সম্পর্কে। আশিয়া রেজিম বলতে মূলত বোঝায় পুরাতন তন্ত্র, অর্থাৎ ফ্রান্সে ফরাসি বিপ্লব শুরু হওয়ার পূর্বে যে ব্যবস্থা, অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে ব্যবস্থা প্রচলিত ছিল, সেই ব্যবস্থায় মূলত পুরাতন তান্ত্রিক ব্যবস্থা বা পুরাতন তন্ত্র নামে পরিচিত। অনেকেই মনে করেন যে ফ্রান্সে বুরবু রাজবংশের যে শেষ 300 বছরের ইতিহাস, সেই 300 বছরের যে ইতিহাসটি রয়েছে তা এই পুরাতন তান্ত্রিক সমাজ ব্যবস্থার অধীন অর্থাৎ অন্তর্গত। এই ব্যবস্থার যে মূল বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি হচ্ছে প্রথমত স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র বা স্বৈরাচারী রাজতন্ত্র বা চরম স্বৈরাচারী রাজতন্ত্র আমরা বলতে পারি। বৈশিষ্ট্যগুলি একে একে আলোচনা করতে পারি। বৈশিষ্ট্য দেখিনি কি আছে। বৈশিষ্ট্যগুলি প্রথমত 1 নম্বরে আমরা লিখতে পারি স্বৈরতান্ত্রিক চরম স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র। এই পর্বে ফ্রান্সের যে রাজতন্ত্র ছিল অর্থাৎ বুরবু রাজবংশের রাজারা, তারা চরম স্বৈরতন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং তারা ঐশ্বরিক ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। তারা মনে করতেন যে তারা তাদের এই রাজত্ব করার বা সিংহাসনের যে অধিকার তা ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন এবং তারা তাদের কাজের জন্য একমাত্র ঈশ্বরের কাছে জবাবদিহি করতে বাধ্য রয়েছেন। জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। স্বাভাবিকভাবেই তাদের যে শাসন সেটি ছিল স্বৈরতান্ত্রিক শাসন এবং চরম স্বৈরতান্ত্রিক শাসন বলতে পারি, কারণ সেখানে জনগণের কোনো বাধা বা জনগণের কাছে তারা কোনো রকম ভাবে যেহেতু দায়বদ্ধ ছিলেন না, তাই শাসন ক্ষেত্রে তারা একছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই সমস্ত রাজারা। আর দ্বিতীয় যে বৈশিষ্ট্য, সেই দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা। বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা। ফ্রান্সের তৎকালীন সময়, অর্থাৎ যে সময়ের কথা আমরা আলোচনা করছি, যে পুরাতন তান্ত্রিক সমাজ অর্থাৎ পুরাতন তন্ত্রের যুগে ফ্রান্সের সমাজ মূলত 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম হচ্ছে সমাজটা 3টি শ্রেণীতে বিভক্ত। এখানে আমরা একটু দেখে নিই। 1 নম্বরে ছিল, আচ্ছা 1 নম্বরে না লিখে এটাকে ক লিখি। হ্যাঁ, প্রথম শ্রেণী অর্থাৎ প্রথম শ্রেণী, যাকে ফার্স্ট এস্টেট বলা হতো। এর অন্তর্গত, এই প্রথম শ্রেণীর অন্তর্গত ছিলেন যাজকরা, যাজক। আর তারপরে ছিল দ্বিতীয় শ্রেণী অর্থাৎ খ আমরা লিখতে পারি। দ্বিতীয় শ্রেণী, এই দ্বিতীয় শ্রেণী কি হতো? সেকেন্ড এস্টেট। অর্থাৎ এর অন্তর্ভুক্ত ছিলেন অভিজাতরা। আর 3 নম্বর রয়েছে তৃতীয় শ্রেণী অর্থাৎ থার্ড এস্টেট, অর্থাৎ থার্ড এস্টেট। হ্যাঁ, যাজক এবং অভিজাত বাদে আর যারা রয়েছে তারাই মূলত তৃতীয় সম্প্রদায়, অর্থাৎ আমরা বলতে বর্জ্য। এর অন্তর্ভুক্ত ছিল বর্জ্যর আবার বিভিন্ন ভাগে বিভক্ত, উচ্চ বর্জ্য, মধ্য বর্জ্য, নিম্ন বর্জ্য, এবং এছাড়াও ছিল সাকুলের সর্বহারা শ্রেণী,
ভূমিদাস প্রভৃতি শ্রেণীও এই তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণী ফ্রান্সের সমস্ত রকম রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করতো, তাই এদেরকে বলা হতো সুবিধাভোগী শ্রেণী। কি বলা হতো? সুবিধাভোগী শ্রেণী। অপরদিকে এই তৃতীয় সম্প্রদায় অর্থাৎ এরা কিন্তু রাষ্ট্রের কোন রকম সুযোগ সুবিধা লাভ করতেন না বা পেতেন না, তাই এরা সুবিধাহীন শ্রেণী নামে পরিচিত ছিলেন। সুবিধাহীন শ্রেণী। সমাজে তৃতীয় শ্রেণী সম্প্রদায়ের বংশগত কোনো গৌরব বা কল্যাণ তাদের ছিল না। অপরদিকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জনগণ অর্থাৎ যাজক এবং অভিজাতরা সামাজিকভাবে জন্মগত দিক দিয়ে নানা রকম সুযোগ সুবিধা যেমন লাভ করতেন, তেমনি তারা অনেক সম্মানেরও অধিকারী ছিলেন। তৃতীয় সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে যারা বুর্জোয়া সম্প্রদায়ের লোক, সেই বুর্জোয়ারা সমাজে যথেষ্ট অর্থনৈতিকভাবে সচ্ছল থাকার জন্য তারা সম্মানের অধিকারী না হয় তাদের মনের মধ্যে একটা আক্ষেপ ছিল, এবং এই যে তাদের মধ্যে সামাজিক বৈষম্য, সেই সামাজিক বৈষম্য দূর করার জন্য তারা মূলত সংগ্রামের পথে অগ্রসর হয়েছিলেন। এবং তাই বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রেই যে এই শ্রেণী বৈষম্য ফরাসি বিপ্লবের একটা মূল কারণ।